উত্তপ্ত চুম্বনে ফিরে এলো থেরির সেই আগের মতো উন্মত্ত যৌবন লিপ্সা। গভীর আলিঙ্গনে আশ্রয় নিল সুবলের বুকে। না না, এ সুখ সে মিথ্যা আজগুবি চিন্তায় নষ্ট হতে দেবে না। দুজনে যেন এক হয়ে মিশে রয়েছে। এমন সময় হঠাৎ সামনে একটা ছায়া পড়ল। গল্পের ঝালমুড়িতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের শোনাবো মৈত্রী দেবীর লেখা একটি গল্প, নিয়তি। আসুন শুরু করা যাক গল্পটি। পুরীর সমুদ্র তীরে বেড়াতে বেড়াতে ঠাকুরদাকে এগিয়ে যেতে দিয়ে থেরি দাঁড়িয়ে পড়ল। একটি দীর্ঘ দেহ ধপধপে ফর্সা সুপুরুষ জল থেকে উঠে তীরে আসছে। রোগা রোগা চেহারার মধ্যেও একটা সযত্নপুষ্ট লাবণ্য রয়েছে। থেরির রীতিমতো পছন্দ হয়ে গেল। বয়স তার এখন মাত্র 15, কিন্তু তা হলে কি হবে, 13 বছর থেকে, অর্থাৎ পুরো 2 বছর ধরে সে প্রেমে পড়বার জন্য ও অন্যকে প্রেমে পড়াবার জন্য প্রস্তুত। অথচ এখনো পর্যন্ত কোনো সুফল ফলল না। পণ্ডিত ঠাকুরদা বাবা মা মরা নাতনির নাম রেখেছিলেন থেরি, কিন্তু তাকে বৈরাগ্য দীক্ষা দিতে পারেননি। থেরির নিজের রূপের সম্বন্ধে উচ্চ ধারণাই তার প্রধান বিঘ্ন হলো। দিনের সমস্ত সময়টাই রূপচর্চায় কাটিয়ে আদরের নাতনি ক্লাস 8-এ উঠে আর কোনো মতেই এগোতে পারল না। এমনকি যেসব খাঁদা বোচা কালো কুৎসিত মেয়েগুলো থেরির নিজের মতে আসলে তার পায়েরও নখের যোগ্য নয়, তারাও ফটফট করে প্রমোশন পেয়ে গেল। তখন সে স্কুলের পাঠ চুকিয়ে ঠাকুরদা নিত্যানন্দ রায়ের ওপর নানা রকম উৎপাত করতে শুরু করলো। এইভাবেই সে সময় কাটাতে লাগলো। বিয়ের 2-একটা সম্বন্ধ আসেনি যে তা নয়, কিন্তু কোনোটাই যে তার উপযুক্ত নয় এ সম্বন্ধে নিত্যানন্দ ও থেরির নিঃসংশয় বিশ্বাস ছিল। অতুল সম্পত্তিওয়ালা বাপের একমাত্র ছেলে, কিন্তু বাপ মা সম্পত্তির উত্তরাধিকার দিয়ে নিশ্চিন্ত হয়ে পরলোকে থাকবেন। এই রকম পরম সুন্দর কোনো সুযোগ্য পাত্র থেরিকে এসে সাধ্য সাধনা করে বিয়ে করে নিয়ে যাবে, কারণ নিজের সঙ্গে চিত্র তারকাদের ছবিগুলো মিলিয়ে মিলিয়ে সে বুঝে নিয়েছিল যে আয়নার প্রতিচ্ছবি তুলনায় বেশি সুন্দর। অবশ্য চিত্র তারকাদেরও যে বিশেষ কারুর এইরকম বাঞ্ছনীয় বিবাহ হয়নি তা থেরির মনে পড়তো না। এমন সময় পুরীতে হাওয়া খেতে খেতে হঠাৎ ঠিক মনমতো সুন্দর যুবকটিকে দেখে একটু দাঁড়িয়ে পড়া কিছু বিচিত্র নয়। তারপর আরও 2-4 দিন দূর থেকে চোখাচোখি হবার পর একদিন চিত্রতীর্থের একটা নির্জন প্রান্তে সুন্দর বড় বাড়ি থেকে ছেলেটিকে বের হতে দেখল। শৌখিন পোশাকে আংটি ছড়ির সঙ্গে মিলিয়ে সে যে বড় লোকের ছেলে তাতে কোনো সংশয় রইল না। থেরি প্রেমে পড়ে গেল, কিন্তু 2-1 দিন চোখাচোখি হওয়া ছাড়া আর কিছুই হলো না। সেই উপযুক্ত পাত্রটি তার পিছুই নিল না। ইশারা ইঙ্গিত ও আলাপ করার কোনো চেষ্টাও করল না, এবং 3-4 দিন পর তাকে আর দেখাই গেল না। ইতিমধ্যে পুরনো ধাত্রী মানদাকে দিয়ে ঠিক নোভেলের মতো করে থেরি সমস্ত খবর নিয়েছিল বাড়ির মালির কাছ থেকে। ছেলেটির নাম অমল। বৃদ্ধ মা, বাপ অনেক দিন গত হয়েছেন। মা শ্রীক্ষেত্রবাসিনী, প্রচুর বিষয় সম্পত্তি নানা জায়গায় ছড়ানো। অমল বেশিরভাগ সময়ই মায়ের কাছেই থাকে, কখনো ভাড়া বা খাজনা আদায়ের জন্য বাইরে যায়। এরপর নাতনির আবদারের ঘটনাস্রোত এগিয়ে গেল। বৃদ্ধা সুধারানী মেয়ে দেখে খুব খুশি। এমন ছোট্টখাট্ট সুন্দরী বউই তার ইচ্ছে ছিল। কোথা থেকে এমন সোনার মেয়ে নিজে এসে ধরা দিল। খুব তাড়াতাড়ি 15 দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। বিয়ের দিন 10 পরে থেরি এসে দাদুর কোলে মাথা গুঁজল। মানুদাকে গালাগালি করল। কি ভুলই হয়ে গেল দাদু, ওর হাঁপানি আর তোতলা, বাবা ওর সঙ্গে গল্পই করা যায় না, বড় অসম্ভব ব্যাপার। নিত্যানন্দ ভাগ্যকে দোষ দিলেন, থেরিকে সান্ত্বনা দিলেন, নিজেকেও দোষ দিলেন। তার আরেকটু খোঁজ নেওয়া উচিত ছিল। কেমন যেন আপনা থেকেই থেরির সব কিছু ঘটে যায়, কেউ কিচ্ছু করতে পারে না। তার তো ইচ্ছে ছিল বিদ্বান পাত্র খোঁজেন, কিন্তু থেরি তো তা চাইল না।
মন্দের ভালো শাশুড়ি সুধারানী সম্বন্ধে উচ্ছ্বসিত থেরি। মাতৃহীনা মা পেয়েছে। মাও বউ নিয়ে আত্মহারা। তার সুতোরোগা ছেলের জন্য কোথায় পেতেন এমন মেয়ে যে নিজে অনিন্দরূপে ডালি নিয়ে তার ঘরে এলো? এসে সব গা সওয়া হয়ে গেল। অমল ভালোবাসলো সুন্দরী বউকে নিশ্চয়ই, কিন্তু তার ভালোবাসায় কোনো উত্তাপ ছিল না। তার অসুস্থ শরীর, যদিও বাইরে থেকে বোঝবার কোনো উপায় নেই, তবু ভিতরে দুর্বল। সমুদ্রে স্নান করতে নামতো দুজনে। থেরি যখন ঢেবে ঢেবে লাফাতে লাফাতে স্নানের আনন্দে মশগুল, অমল বালিতে এসে শুয়ে পড়তো হাঁপাতে হাঁপাতে। তাড়াতাড়ি থেরি উঠে এসে ব্যাগ খুলে ওষুধ দিয়ে পিঠে হাত বুলোতো তার। অমল বলতো, যাও তুমি চান করোগে, যাও। রুগ্ন স্বামীকে দয়া করত থেরি, সেবা করত তার, কিন্তু তোতলামিটা সহ্য করতে পারত না। বিমুখ হয়ে যেত মন, কিন্তু প্রকাশ করবার উপায় কি? করেই বা কি লাভ? সুধারানী পাড়ায় পাড়ায় বলতেন, জনে জনে ডেকে দেখাতেন, এমন লক্ষ্মী, এমন সতী, এমন উপযুক্ত বউ দুনিয়ায় নেই। বিধবার একমাত্র রুগ্ন সন্তানের এমন বউ হয়েছে, গর্ব তার ফুরোতো না। চক্রতীর্থের একধারে তাদের বাড়ি। লোকজনের আনাগোনা বেশি ছিল না ইদানিং, তাই বউ নিয়ে খুব মন্দিরে যেতেন অমলের মা। নিত্য নতুন গয়নায় সেজে ক্রমাগত প্রশংসা শুনে শুনে থেরির মন যে একটা নতুন রকম সুখের স্বাদ পেত তাতে সন্দেহ নেই। একদিকে ভাগ্যের অপর্যাপ্ত দান, আর একদিকে বঞ্চনা, দুয়ে মিলে তাকে যেন কেমন স্তম্ভিত করে ফেলেছিল। এমনই এক সময় শাশুড়ি বউ মা লক্ষ্মীর মন্দিরে প্রসাদ নিয়ে নামতে যাচ্ছে। হঠাৎ কোঁকড়া চুল, বেশ কালো রং ও মুগুর ভাজা চেহারার একটি ছেলে এসে পিসিমা বলে বৃদ্ধাকে প্রণাম করলে। ও মা, সুবল যে, কবে এলি? এই বৌদি নাকি? অমলদার বিয়ে হয়েছে শুনলাম। তারপর দ্রুত গতিতে এগিয়ে চলল ঘটনা। সুবল উঠেছিল স্বর্গদ্বারের কাছে একটা হোটেলে, কিন্তু থাকতো বেশিরভাগ চক্রতীর্থেই। কোনারক, ভুবনেশ্বর, সাক্ষীগোপাল, চারিদিকের কাছাকাছি সব জায়গা বেড়ানো হলো তিনজনের। অমল হাঁপিয়ে পড়ত। সুস্থ মানুষরা দুজন উঠে যেত কোনারকের মন্দিরের উঁচু উঁচু ধাপে। নগ্ন একটি নর্তকীর পায়ের নিচে বসে থেরি প্রথম সুস্থ যৌবনের সুখ অনুভব করল। তারপর তার ভেতরটা সে নিষিদ্ধ সুখের খোঁজে পাগল হয়ে গেল। সুবল গরিবের ছেলে, সৎমায়ের কাছে চিরদিন দুটো পয়সার জন্য 2 ঘন্টা গাল খেয়ে অভ্যস্ত। দূরসম্পর্কের ধনী পিসিমার রোগা ছেলের আদর যত্ন ও বউ দেখে তার চক্ষু স্থির হয়েছিল, কিন্তু হঠাৎ আপনা থেকে সব যেন হাতের মুঠোয় এসে যেতে লাগলো। পিসিমা আর তাকে ছাড়বেন না। তুই এখন থাক বাবা, নইলে অমলের বড় খাটুনি হয়। বাড়ি ভাড়া, আদায়পত্তর, মেরামত কাজ কম তো নয় বাবা। অমল বলে, বা বা বাঁচিয়েছিস আমাকে। বউয়ের সঙ্গে রঙ্গরসিকতা করে আরেকজন, আর সে তার সুখটা পায়। আর সন্দেহ? না, থেরিকে সন্দেহ করবার কথা মনেই আসে না। দুর্বল দেহের ভেতর দিয়ে থেরির সঙ্গের সুখটা মনকে সর্বদা আচ্ছন্ন করে রাখে। থেরির চলাফেরা, চোখের চাওয়া, মুখের হাসি খুব সুন্দর। আর সুবল আসার পর থেকে সর্বদা হইচই, গল্পগুজবে বাড়ি যেন মেতে উঠেছে। তাদের মা ছেলের স্তব্ধ নির্জন বাড়িটার আবহাওয়াই একেবারে বদলে গেছে। চলছিল ভালোই, কিন্তু ভেতরে ভেতরে সুর যেতে লাগলো বদলে। ছোট্ট মেয়ে থেরি এখন পূর্ণ যৌবনা। অতৃপ্ত তার জীবন তৃষ্ণা। রাত্রে ঘরে ঢুকে বিবাহের শয্যা একেবারে বিস্বাদ হয়ে যাচ্ছিল।
ক্রমে ক্রমে সুবলের অস্তিত্ব যে এর কারণ তা ভালো মতো বুঝতেও সময় লেগেছিল তার। হাঁপানির টান উঠলে অমলের হাঁপড়ের মতো ওঠানামা করা বুকের ওপর হাত বুলোতে কেমন একটা বিতৃষ্ণায় কুঁকড়ে যেত মনটা। থেরি কিন্তু হাত বুলিয়েই যেত। শুধু যখন আদর করে হাতটা একটু চেপে ধরত অমল, তখনই বড় অসহ্য হয়ে উঠত। আহ, ছাড়ো, ঘুমো, একটু জোর দিয়েই বলে ফেলত। এমনই একটা রাত্রে অনেকক্ষণ কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছে অমল। মালিশের তেল আর রুগ্ন নিঃশ্বাসের একটা চাপা দুর্গন্ধে ভরে গেছে মশারির ভেতরটা। থেরি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সামনে সমুদ্রের ঢেউয়ের মাথায় মাথায় চাঁদের আলো চকচক করছে, আর তার গর্জনে কিছুক্ষণের জন্যও যেন মনের ভেতর থেকে হাঁপ ধরা নিঃশ্বাসের শব্দটা মুছে দিয়েছে। এমন সময় পরিচিত একটা মৃদু সুগন্ধ পেয়ে ফিরে দাঁড়ালো থেরি। কি করে জানলে আমি এখানে? রোজই তো তোমার বন্ধ দরজার দিকে চেয়ে অপেক্ষায় থাকি। তুমি কি সেন্ট মাখো সুবল? কোনো পুরুষের গায়ে এত সুন্দর গন্ধ হয় তা তো আগে জানতাম না। কজন পুরুষের সঙ্গে দেখা হয়েছে জীবনে? এক তো ওই রোগা পটকা হেপো তোতলা। ছি ছি, ওরকম বলো না। তারপর সে রাত্রি থেকে শুরু হলো থেরির নিষিদ্ধ কিন্তু পুলকিত সম্ভোগের জীবন। লুকিয়ে লুকিয়ে ফাঁক খুঁজে খুঁজে ফন্দি ফিকির করে মা ও ছেলেকে এড়িয়ে গোপন মিলন করা বড় সহজ ছিল না। পিসিমার উপর ভারী চটা ছিল সুবল। বউকে 1 মিনিট চোখের আড়াল করতে চাইতো না পিসিমা। শুধু তার সুন্দরী বউকে হাতিয়ে স্বাদ মেটেনি, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তিও তার দরকার। নইলে তার মতো মায়ে তাড়ানো বাপে খেদানো হাভাতে মানুষ কোথায় এই স্বর্ণ প্রতিমা নিয়ে যাবে? দারিদ্র্যের মধ্যে থেরিকে নিয়ে গেলে প্রেমের ফুল একদিনেই শুকিয়ে যাবে, তা সে ভালো করেই জানে। হতভাগা অমলটা দিন দিনই দড়ি পাকিয়ে যাচ্ছে, তবু যে কেন মরে না। কার কাছে যেন শুনেছিল হাঁপানি হলে পরমায়ু বাড়ে। অমল নিজেও ভোগ করতে পারবে না, অথচ অন্যের সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকবে চিরকাল। এ যে কি বিড়ম্বনা। একদিন অনেকটা বালি ভেঙে হেঁটে অমল একটা নৌকার পাশে এসে দম নিচ্ছিল। ওরা দুজনে ঝিনুক কুড়োতে কুড়োতে এগিয়ে গেল কিছু দূর। কি হবে সুবল? সামনের সমুদ্রের দিকে তাকিয়ে শূন্য চোখে জিজ্ঞাসা করল থেরি। চলো কোথাও পালাই। কোথায় পালাবো? আমার সঙ্গে কলকাতার একটা স্যাঁতস্যাঁতে গলির একতলা ঘরে থাকতে পারবে? বলা উচিত ছিল নিশ্চয়ই, তোমার সঙ্গে গাছতলাতেও সুখ, কারণ এই রকমই বলা হয়ে থাকে। কিন্তু সে পারল না। সব হয়ে শিউরে উঠল থেরি। আরশোলা সুরসুরি দেওয়া আস্তাকুর জমানো সে নরকের চিত্রটি মোটেই আরামপ্রদ নয়। তাছাড়া তুমি হঠাৎ এভাবে চলে গেলে পিসিমা। থামো থামো, মার কথা বলো না, বলে ডুকরে উঠল থেরি। এই একটা অসঙ্গতি বুঝতে পারে না সুবল। থেরি অমলকে ঘৃণা করে, তার সঙ্গকে ঘৃণা করে, কিন্তু তার মাকে বড্ড ভালোবাসে। তার চেয়ে ওই সরে থাক না। কি হবে এমন একটা পঙ্গু লোকের বেঁচে থেকে? নিজেও কষ্ট পাচ্ছে। বাহ, সে কি তুমি বললেই হবে? তীক্ষ্ণ দৃষ্টিতে সুবলের চোখে চোখ রাখল থেরি। তাকিয়ে রইল দুজন দুজনের দিকে। অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে পরস্পরের মনের শেষ পর্যন্ত দেখে নিতে চাইল। কিছুক্ষণ বাদে একটা গভীর নিঃশ্বাস ফেললে সুবল। চলো থেরি, দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবছি এ বন্ধন কাটিয়ে ফিরে যাই আমার কলকাতার নিরানন্দ মেশে। মোটর দালালি করেই জীবনটা কাটিয়ে দেব। কোলের ওপর ঝাঁপিয়ে পড়ে আর্তচিৎকার করে উঠল থেরি। না না না, যে করেই হোক উপায় একটা বের করো। আমি কারো কথা ভাবতে চাই না। আমাকে এরা ঠকিয়েছে, সাংঘাতিক ঠকিয়েছে। সেই মুহূর্তে তার মনেই ছিল না যে বিয়েটা সে নিজেই করেছে, এবং তখন অমলকে পছন্দ করবার প্রধান কারণ ছিল তার টকটকে গায়ের রং।
আর আজ সুবলের কালো রঙে মিশে যেতে তার একটুও দ্বিধা নেই। চলো চলো, লোকজন এসে পড়বে বলে বিবেচক স্থির বুদ্ধি অভিভাবকের মতো থেরিকে এগিয়ে নিয়ে চলল সুবল। দেখা যাক, এই সমুদ্রই হয়তো কোনো উপায় করে দেবে। বাড়ি ফিরে মাথা ধরার অজুহাতে শুয়ে পড়ল থেরি। পেছনের বারান্দায় খাবার দেওয়া হয়েছে, সেখানকার কথাবার্তা কানে আসছে। সুবল মায়ের সঙ্গে খাবারের ভাগ নিয়ে চেঁচামেচি করছে। মা নাকি বড় ফ্রাইটা অমলকে দিয়েছেন, ওইখানেই থেরির একটু মনটা শুকিয়ে যায়। সে ব্যভিচারিণী, কিন্তু ভণ্ড নয়। পুরনো ঝি মানুদা দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকল। থেরির রোজ রোজ মাথা ধরা কেন? ওই সুবলবাবু আর কতদিন থাকবে? ধক করে উঠল বুকের ভিতর এরকম একটা আচমকা প্রশ্ন শুনে। কেন, তোমার কি? না, পুরুষ মানুষ রাত্রির দিন পরের বাড়ি পড়ে আছে, তাই বলতেছি। দেখছো না, কাজকর্মের সুবিধার জন্য মা ওকে জোর করে আটকে রেখেছেন। তোমার শাশুড়ির তো পেট ভরা বুদ্ধি বটে, তোর আস্পর্ধা তো কম নয়। কালই তুই চলে যা, আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়ির ঝির কোনো দরকার নেই। পরের দিনই শাশুড়িকে অপমানকর কথা বলেছে এই ছুতো করে মানদাকে কলকাতায় পাঠিয়ে দিয়ে হাঁপ ছাড়ল থেরির। একদিন সুবল কথাটা তুলল, মাছ ধরার নৌকোয় করে সমুদ্রে বেরিয়ে এলে কেমন হয়? অমল বললে, বরং চিল্কা চলো। অনেক আলোচনার পর চিল্কাই ঠিক হলো। প্রচুর খাবার গুছিয়ে নিয়ে বিরাট আয়োজন করে ক্যামেরা ফিল্ম সব তৈরি করে একটা পাকাপাকি রকম পিকনিক করার উদ্দেশ্য। ভালো দাঁড় বাইতো সুবল। দ্বিতীয় দিন জ্যোৎস্না রাতে তিনজন বসে আছে চিল্কার ধারে। কারুর মুখে কোনো কথা নেই, জলও নিস্তব্ধ, বাতাস শান্ত। অগাধ জ্যোৎস্নার নিচে সারা পৃথিবী যেন ছমছম করছে। হঠাৎ হো হো করে হেসে উঠল সুবল। সবাই এত গম্ভীর কেন? আমরা তো এখানে ফুর্তি করতে এসেছি, কারোর শোক সভা করতে নয়, তাই না? অমল বললে, কে জানে কেন মনটা এখানে এসে অবধি একটা একটা মাঝারি গোছের নৌকোকে ঠেলে জলের কাছে নিচ্ছিল সুবল। চলো না অমল, আমরা তিনজনে খানিকটা ঘুরে আসি। না না ভাই, এই রাত্রে কোথাও কেউ নেই, যদি কোনো বিপদ। আরে রাম, এত ভীতু হলে কি চলে? আমি একাই ঘুরে আসি তাহলে, তোমরা এখানে দাম্পত্য লীলা করো। চলো, আমি যাচ্ছি। উঠে পড়ল থেরি। অমলে উঠল অগত্যা। বেশি দূর কিন্তু যেও না। নৌকো এগিয়ে গেল তিন যাত্রীকে নিয়ে। তিনজনের মনের ভিতর তিন রকমের চিন্তার তোলপাড় চলছে। হাসি ঠাট্টা কেমন যেন জুড়িয়ে গেল। হাওয়া উঠল। টলমল নৌকার হাল ধরেছিল থেরি। তার মুখের ওপর অন্ধকার ছায়া। সুবলের চোখ সাপদের মতো চিকচিক করছে। আধশোয়াভাবে থেরির কোল ঘেঁষে বসেছিল অমল, এবং নিতান্ত পীড়াদায়ক সে অবস্থা সহ্য করার যন্ত্রণায় থেরিকে বিমনা করে রেখেছিল। হঠাৎ ঝোড়ো বাতাস উঠল। নৌকাটা কেমন টলমল করলে। চিৎকার করে সুবল বলে উঠল, পারলাম না, পারলাম না, নৌকো উল্টে গেল। নৌকো যে ঠিক কতক্ষণ পরে সোজা হলো তা থেরি মনে করতে পারে না। সে শুধু জানে একটা বলিষ্ঠ হাত তাকে জল থেকে তুলে নিল। তারপর সেই হাতি দাঁড় দিয়ে এমন একটা কাজ করলো যা ভাবতে গেলে থেরির ভেতর থেকে একটা কাঁপুনি এসে যায়। এত সহজে এত তাড়াতাড়ি এমন একটা কাণ্ড ঘটে যেতে পারে তা কে ভাবতে পারত? থেরি, থেরি! হাঁপ ধরা এই চিৎকারটা শুধু কানে এসেছিল। তীরে উঠে খুব চেঁচামেচি করল সুবল। থেরি মূর্ছিত হয়ে পড়ে রইল। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল শেষ রাত থেকে তুমুলভাবে, কিন্তু দুদিনের আগে অমলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হলো না। থেরি এ দুদিন মূর্ছিতের মতোই কাটিয়েছিল। দেহ শনাক্ত করবার পর একেবারে অজ্ঞান হয়ে গেল। পুত্রহীনা বৃদ্ধা আকস্মিকভাবে তার সর্বস্ব ধন ছেলে হারিয়ে নিজের শোকে যত না কাতর ছিলেন, পুত্রবধূর শোক তাকে উদ্ভ্রান্ত করে দিল। আমি তো দুদিন পরেই চলে যাব,
মা আমার একলা কি করবে, এই তার মুখের বুলি হয়ে দাঁড়িয়েছিল কিছুদিন। পাড়া প্রতিবেশী অনেকেই এসে দাঁড়ালো, কিন্তু সুবল যেন একাই 100। তার চোখ মুখ বসে গেছে, খোঁচা খোঁচা দাড়িতে চেহারা পাগলের মতো দেখাচ্ছে। থানা মর্গ ছোটাছুটি করা, এক হাতে সবই করল। মাকে খাওয়ানো, সংসারের ব্যবস্থা সবই সে ভার নিল। 2 শোকাচ্ছন্ন নারী জড়াজড়ি করে পড়ে কাঁদত সারাদিন। ক্রমে ক্রমে যেমন সব জিনিসের অন্ত হয়, তেমন শোকেরও অন্ত আছে এবং নির্দিষ্ট সময়সীমাও আছে। তারপর থেরির জ্ঞান ফিরে এলো। আস্তে আস্তে সংসারের কাজে হাত দিলে, কিন্তু বৃদ্ধা শাশুড়ি 1 মাসেই একেবারে জড়ভরত হয়ে গেলেন। বেশিরভাগ সময়ই বিছানায় পড়ে থাকা ছাড়া তার আর কিছু করবার সাধ্য ছিল না। একদিন সন্ধ্যার সময় চুপচাপ চোখ বুজে পড়ে আছেন সুধারানী। সুবল এসে পায়ে হাত রাখল এবং বলল, পিসিমা, এবার তো যেতে হয় আমাকে। অমলদা ছিল সে অন্যরকম, কিন্তু এখন আর থাকা চলে না যে। সে কি রে বাবা, তুই কি এত নিষ্ঠুর হবি? এই 2 মেয়ে মানুষকে ভাসিয়ে দিবি? পিসিমা, সংসারের হালচাল জানো তো, কেউ যদি কিছু বলে, তাছাড়া শত হলেও তোমার বউ, চিরকাল আমায় বুঝতে যদি না চাই। এসব তুই কি বলছিস সুবল? থেরি তো তোকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে। ওর মতো মেয়ে হয় না বাবা। কি বলবো যদি না ওর মন জানতাম, তাহলে আমি ওর বিয়ে দিতাম আবার। কিন্তু ও তো অমলকে ভুলতেই পারবে না। কাঁদতে লাগলেন সুধারানী হাউমাউ করে। দরজার আড়ালে দাঁড়িয়ে উৎকর্ণ থেরি সুবলের দিকে কটমট করে চেয়েছিল। সে চোখ এবার পাথর হয়ে গেল। সুধারানী সুবলের 2 হাত চেপে ধরে বললে, তুই কিছু ভাবিস না সুবল। তুই যদি বরাবর মেয়ে মানুষের হাতের তিলুই না থাকতে চাস, তবে তবে আমার 10খানা বাড়ির 2খানা কালই তোর নামে লিখে দেব। আর তো সবই আমার বউয়েরই থাকবে। তুই তাকে বিপদে আপদে সর্বদা দেখিস বাবা। আমিও খুব অল্প বয়সেই বিধবা হয়েছিলাম, কিন্তু আমার তো 7 রাজার ধন অমল ছিল। সুধারানী প্রচণ্ড কাঁদতে লাগলেন। থেরি ছুটে এলো, শাশুড়ির পিঠে হাত বুলাতে বুলাতে সুবলের দিকে চোখ রাঙিয়ে বললে, যাও। সুবল রুখে বললে, কেন? তার মনে সন্দেহ। সে ভাবলে 2খানা বাড়ি লিখে দেবার কথাই হয়তো থেরির রাগ হয়েছে। মনে মনে বললে, ইস, চিরদিন আমায় চাকর করে রাখবে, তাই না? থেরির গলায় রুষ্ট ভাবের আভাস পেয়ে যেন ভয় পেয়ে গেলেন সুধারানী। রাগ করো না বৌমা, রাগ করো না। ও আমায় কাঁদায়নি। আমাকে আমাকে আমার অদৃষ্টই কাঁদিয়েছে। রাত্রে চাকর বাকর সব শুতে গেলে থেরির ঘরে এসে ঢুকত সুবল। চাকর বাকরের সংখ্যা খুবই কমিয়ে দিয়েছিল থেরি। যত লোক কম থাকে ততই ভালো। বিরাট বাড়িতে সন্ধ্যা থেকেই তাই গা ছমছম করত। সুবলের ঘর ছাতের উপর 1 তলায়, পাশাপাশি ঘরে শাশুড়ি বউ। সেদিন সুবল ঠিক করলে আজ রাত্রে থেরিকে শিক্ষা দিতেই হবে। কোন আস্পর্ধায় সে চোখ গরম করে। এদিকে রাত 12টা পর্যন্ত অপেক্ষায় ছটপট করে থেরি ঘুমিয়ে পড়েছে। সুবলেরও নিজের ঘরে তন্দ্রা এসেছে, কিন্তু ঘুমের মধ্যে সে স্পষ্ট বুঝতে পারল কেউ তার ঘরে ঢুকেছে। নিশ্চয়ই থেরি। থেরি মনে করে সে বললে, আবার কেন আসা হয়েছে?
তখন গলার ওপর একটা ভারী হাত এসে পড়ল। চমকে উঠল সুবল। তারপর রুষ্ট গলায় বললে, কি চাও? জেগে দেখে কোথাও কেউ নেই। চাদরটাকে টেনে আবার ঘুমাবার চেষ্টা করেছে। চাদরটায় কে বসল? এবারে উঠে খাটের নিচ থেকে তন্ন তন্ন করে খুঁজল সুবল। না, কোথাও তো কেউ নেই। কপালে তার ঘাম দেখা দিল। এভাবে থেরিকে একলা রাখা মোটেই উচিত হয়নি। নেমে এলো সুবল। চুপি চুপি টোকা দিলে, থেরি, থেরি, দরজা খোলো, থেরি। ফ্যাঁস ফ্যাঁসে গলায় আওয়াজ এলো, কে? কে? আমি, আমি থেরি, বুঝতে পারছো না? খোলো, খোলো। দরজা খুলে দিয়ে কাঁপতে লাগলো থেরি। তার মুখ পাংশু। এই ঘরে কেউ ঢুকেছিল। যা, তোমার মনের ভুল সব। পাশের ঘরে ঘুম ভেঙে গেল সুধারানীর। কে? কে? বৌমা নাকি? কে? কেউ নয় মা, মনে হচ্ছিল কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। ও সমুদ্রের শব্দ। আপনি ঘুমোন। থেরি কিন্তু নিঃসন্দেহ তার ঘরে কেউ ঢুকেছিল। সুবল বলে, ওসব স্বপ্ন। কিন্তু মনের ভেতরটা কেমন যেন ভয়ে গুড়গুড় করে কাঁপতে থাকে। সন্ধে হলেই এই ভয় দুজনকে চেপে ধরে। তখন দুজনেই সুধারানীর ঘরে আশ্রয় নেয়। ওখানে যেন কেমন একটা নিরাপদ মনে হয়। সুধারানী বলেন, এমন করে সারা সন্ধে ঘরে বসে থাকিস কেন সুবল? তুই তো পুরুষ মানুষ, যা ঘুরে আয় গে যা। কিন্তু কাণ্ডটা ঘটল সেদিন, যেদিন থানা থেকে অমলের হাত ঘড়িটা দিয়ে গেল। ঘড়িটা অচল, আর বিবর্ণ চামড়ার ব্যান্ড থেকে কেমন একটা আষ্টে দুর্গন্ধ। হাতে নিয়ে থেরির মনে পড়ে গেল একেবারে পচে গিয়েছিল অমলের শরীরটা। সুধারানীর সেই দিন প্যারালাইটিক স্ট্রোক হলো, পড়ে গেল পা দুটো। সারাদিন রুগী নিয়ে যুদ্ধ চলল। সন্ধেবেলা ডাক্তার বললেন, এখানে তো নার্স পাওয়া যায় না, একটা লোক দেখব? থেরি বললে, না। আপনি কত করবেন? ডাক্তারবাবু বললেন, সত্যি আপনার মতো পুত্রবধূ আজকাল বড় ভাগ্য করেই পাওয়া যায় মা। আপনি যেন সেই সেকেলের সতীসাধ্যী। আসুন ডাক্তারবাবু, করবার কি আছে? মাকে আপনারা তো ঘুম পাড়িয়েই রেখেছেন। সেই দিন গভীর রাত্রে আবার ঘরে কে ঢুকল। থেরি প্রতিজ্ঞা করে বলতে পারে সে, হ্যাঁ সেই অজ্ঞাত তার গলার উপর একটা হাত রেখেছিল। তারপর যেন একটা চাপা গলায় সে বলেছিল, তোমার মতো সতীসাধ্যী দেখা যায় না। তার সে শক্ত হাতটা লোহার মতো, আর তার হাতে বাঁধা ঘড়ির ব্যান্ড থেকে একটা চাপা দুর্গন্ধ নাকে যেতেই আর্তচিৎকার করে জেগে উঠল থেরি, বাঁচাও, বাঁচাও। কি 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 হয়েছে থেরি? বলে সুবল পাশে উঠে বসল। সুবল, ও ঘড়ি বাঁধা হাতটা আমার গলার উপর রাখলো। কি বকছো? পাগলের মতো বলো না তো। ঘড়ি তো দেরাজে রেখেছ, খুলে দেখো। দুজনে উঠে দেরাজ খুলে দেখে ঘড়ি তো নেই। এবার সুবল কাঁপতে লাগলো। তার বলিষ্ঠ শরীরে যেন এক ফোঁটাও জোর নেই। ঘড়িটা কি হলো থেরি? তারপর দুজনে মিলে সমস্ত ঘর খুঁজেও ঘড়িটা পেল না। হয়রান হয়ে যে ড্রয়ারে দেখেছে সেটা আবার দেখল। জিনিসপত্র তছনছ করে ফেলল। মনে হতে লাগলো যেন এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে তারা। এমন সময় ঘড়িতে 3টে বাজল। ঢং ঢং ঢং। রাত 3টেই মাকে ওষুধ দিতে হবে। কোনো রকমে টলতে টলতে শাশুড়ির ঘরে ঢুকলো থেরি। অমনি যেন সব ভয় আতঙ্ক কেটে গেল। মনে পড়ল, ওহো, ঘড়িটা তো দেরাজ থেকে এনে মাকে দিয়েছিলাম। মা ওটা হাতে নিয়ে কতক্ষণ কাঁদলেন। তারপর বালিশের তলে রেখে তারপরে তো জ্ঞান হারালেন। আস্তে আস্তে বালিশ তুলে দেখে যেখানকার ঘড়ি সেখানেই আছে।
ছুটে পাশের ঘরে এসে সুবলকে বলতেই সে হঠাৎ ক্ষেপে গিয়ে একেবারে চুলের মুঠি ধরে খাটের ওপর ফেলে দিলে। তবে রে শয়তানি, নিজে লুকিয়ে রেখে আমাকে নাকাল করা। অবাক হয়ে চেয়ে রইল থেরি। এ কি, পাগল হয়ে গেলে নাকি? ভেউ ভেউ করে কাঁদতে লাগলো সুবল। সত্যি বলছি থেরি, পাগলই হয়েছি, ক্ষমা করো আমাকে। রোজ রাত্রে আমার ঘরেও কেউ ঢোকে। কেউ? কে কেউ? কি জানি। ধুর, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। আমিও করি না। তবে আর কি, পা ছাড়ো সুবল, ক্ষমা করেছি আগেই। তোমার মাথার ঠিক নেই। পরের দিন ডাক্তার এসে যা বললেন তাতে হতভম্ব হয়ে গেল থেরি। সুধারানীর সম্পূর্ণ বাকরোধ হয়েছে, জিভ আড়ষ্ট হয়ে গেছে, কথা আর তিনি বলতে পারবেন না। একটা চোখ কেমন যেন বেঁকে গেছে, মুখের ভাবটাই বদলে গেছে, কেমন যেন অদ্ভুতভাবে চেয়ে রয়েছেন থেরির দিকে। ডাক্তার বললে উনি আর উঠতেও পারবেন না, কথাও বলতে পারবেন না, এমনি করেই বাকি কটা দিন চলবে। থেরি বলে, আমরা করলাম পাপ আর সাজা হলো মার। ভগবানের নিয়ম কি অদ্ভুত। এই ভাবতে ভাবতে অনেক রাত্রে সুবলের বাহুবন্ধনে ঘুমিয়ে পড়ল থেরি। অনেক দিন থেকে তাদের আমোদ আহ্লাদ, নিত্য নতুন লীলার সুখ কিছুই আর জমল না। তবু সুবলের বলিষ্ঠ আলিঙ্গনে ভরসা পেত থেরি। সেদিন ঘুমের মধ্যে সুবল স্পষ্ট অনুভব করল যেন তার বাহুবন্ধনের মধ্যে একটা মরা শুয়ে আছে, আর তার গলিত দেহের মধ্যে সুবলের কালো লোমশ হাতটা ডুবে ডুবে যাচ্ছে, আর ছোট ছোট কৃমি বেরিয়ে এসে হাতের উপর কিলবিল করছে। আর থেরির মনে হলো কে তাকে চেপে ধরেছে, এইবার দলে পিষে মেরে ফেলবে, যেমন করে অজগর পাকে পাকে চাপ দিয়ে মারে। বিভৎস একটা আর্তনাদ করে জেগে গেল দুজনেই। কি কি ব্যাপার, অমন করে চেপে ধরেছিলে কেন? বড় দুঃস্বপ্ন দেখেছি থেরি। কেন, অত ভয় পাচ্ছ কেন? ভয়ের কি আছে? খুন করা তো দেখেছি, বেশ সোজা কাজ। এত বড় একটা ঘটনা ঘটল, কেউ টের পেল না, সন্দেহ পর্যন্ত করল না। হ্যাঁ, তোমার মতো সতীসাধ্যের আড়ালে থেকে বেঁচে গেলাম। বেশ অভিনয় করতে পারো কিন্তু। ওহ, আর তুমি ভণ্ড কাপুরুষ খুনে, আমি তো বলেছিলাম চলো পালাই, তুমি তো সম্পত্তির লোভে। চুপ কর নইলে। কি এত বড় আস্পর্ধা? তুই? চলতে লাগলো এমনি করে রাতের পর রাত। সন্ধ্যা হলেই দুজনের গা ছমছম করে। মার ঘরে বসেও আর শান্তি নেই। সুধারানী তো কথা বলেন না, তার দুটো চোখ দুদিকে তাকিয়ে থাকে, তার একটা যেন থেরিকে কি বলতে চায়। সেদিকে তাকালেও একটা যন্ত্রণা হয় থেরির। একদিন সুন্দর জ্যোৎস্নায় সমুদ্র ভেসে যাচ্ছে, ঢেউয়ের গর্জনের সঙ্গে বাগানের ঝাউ গাছের শব্দে মিলে একটা নিরবচ্ছিন্ন প্রচণ্ড কনসার্ট চলছে। সুবল বললে, থেরি, আজ তুমি আবার গয়না পরে সেজে গুজে এসো। এখন তো কোথাও কেউ নেই, আবার এসো, পুরনো দিনে ফিরে যাই। জ্যান্ত অমলের চোখের সামনে আমরা কত মজা করেছি, আর মরা অমল কি আমাদের সব পণ্ড করবে? উত্তপ্ত চুম্বনে ফিরে এলো থেরির সেই আগের মতো উন্মত্ত যৌবন লিপ্সা। গভীর আলিঙ্গনে আশ্রয় নিল সুবলের বুকে। না না, এ সুখ সে মিথ্যা আজগুবি চিন্তায় তারা নষ্ট হতে দেবে না। দুজনে যেন এক হয়ে মিশে রয়েছে। এমন সময় হঠাৎ সামনে একটা ছায়া পড়ল। কে কে? আলিঙ্গনে বিচ্যুত দুজনে দুদিকে ছিটকে পড়ল। কে গেল বারান্দার নিচ দিয়ে? আঁতিপাতি করে খুঁজে দেখে কোথাও কেউ নেই। তীব্র আর্তনাদ করে পাশের ঘরে ছুটে গিয়ে সুধারানীর প্রায় নিস্পন্দন দেহটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো থেরি। সুধারানীর মৃত চোখটাই যেন একটা বিদ্রূপের ভাব। মা, তুমি অমন করে চেয়ে রয়েছ কেন? মা, তুমি কি জানো, কি ভাবছ?
তুমি সুবলকে সম্পত্তির এক্সিকিউটর কেন করলে মা? ওর হাত থেকে তো আমি আর কোনোদিনও নিষ্কৃতি পাবো না মা। এমন সময় হাসতে হাসতে সুবল হাতে একটা শাড়ি নিয়ে ঘরে ঢুকলো। এই দেখো থেরি, আর কিছু না, এই শাড়িটা ছাদ থেকে উড়ে নিচে পড়েছিল, তাতেই তুমি ভয় পেয়ে। বলতে বলতে তাকিয়ে শাশুড়ির বুকের ওপর পড়ে থাকা থেরির কান্না ভরা মুখ চোখ দেখে দপ করে জ্বলে উঠল সুবল। কত ঢঙই জানো, আমার নামে কি ভাঙচি দিচ্ছিস এখন বুঝি? চুপ করো, বেরিয়ে যাও ঘর থেকে। বটে, দেখিস তোকে একদিন রাস্তায় বের করেই ছাড়ব। ইদানিং সুধারানীর সামনেই থেরিকে নাম ধরে ডাকত। ও বেপরোয়াভাবে চলতে শুরু করেছিল। কী ক্ষতি করবে ওই অর্ধমৃত শরীরটা? কিন্তু সুধারানীর জ্ঞান সম্পূর্ণ ছিল। আস্তে আস্তে তিনি সবই বুঝতে পারলেন। একটু একটু করে সমস্ত ঘটনার বীভৎসতা ধরা পড়ল তার কাছে। কিন্তু একটা গোঁ গোঁ আওয়াজ করা ছাড়া এই নিষ্ঠুর ব্যভিচারের প্রতিবাদ করতে পারতেন না তিনি। সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব দেখা করতে এলে থেরি একেবারে নিষ্পলক চেয়ে থাকত শাশুড়ির চোখের দিকে। মনে হতো যেন সোজা চোখটি দিয়ে তিনি সব কিছু বলে দিচ্ছেন, যেন ওরা সব বুঝে ফেলছে। তাই সেদিন যাবার সময় রানীর মা যখন এগিয়ে এসে বললেন, বৌমা, তোমার দেওর কোথায়? তখন থেরি প্রায় চিৎকার করে উঠতেই যাচ্ছিল। মা সব মিথ্যে বলেছে, সব মিথ্যে। কিন্তু কিছু বলবার আগেই তিনি বললেন, যাক, যা হোক, ছেলেটিকে ভগবানই জুটিয়ে এনেছিলেন, নইলে তোমার এত বিষয় সম্পত্তি দেখত কে? যাক, একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো থেরি। হ্যাঁ, ভালোই হয়েছে ওকে পেয়ে। এবার ভাবছি ওর একটা বিয়ে দেব। সেই কথাই বলতে যাচ্ছিলাম তোমাকে মা। এতক্ষণ তোমার শাশুড়িকে বলছিলাম, রানীকে যদি তোমাদের... ধক করে উঠল থেরির বুকের ভেতর। তাকিয়ে দেখে সুধারানের নিষ্পলক জ্যান্ত চোখটায় যেন ব্যঙ্গ ভরে রয়েছে। রাত্রে হাসতে হাসতে কথাটা বলল থেরি। সুবল, বিয়ে করবে ঘোষবাড়ির রানীকে? কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসল সুবল। সত্যি থেরি, মুক্তি দেবে আমায়? তোমাদের টাকা পয়সা কিচ্ছু নেব না। একটি নিষ্পাপ ভালো মেয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাই। দেবে আমায়? আমি করব। বটে, আর আমার কি হবে? তোমার পাপের বোঝা নিয়ে আমি একলা একলা ডুবব? পাপ আমাদের দুজনেরই সমান। সমান বলতে লজ্জা করে না তোমার? কে অমলকে দাঁড় দিয়ে ঠেলে দিয়েছিল? আমি আমি তোমাকে বলেছিলাম তাকে দাঁড় দিয়ে ঠেলে দিতে? সুবল মুখ ভেঙছে বলে উঠল। শতবার বলেছিলে। মুখে না বলো, ভাবে ভঙ্গিতে বলেছিলে। পায়ে ধরে কেঁদেছ। তোমাকে না হলে বাঁচব না, হতভাগী কোথাকার। খুনে ডাকাত আমার সাজানো সংসারে ঢুকে। এইভাবে চলল মধ্যরাত্রি পর্যন্ত। উৎকট গালিগালাজে ক্লান্ত হয়ে দুজনে প্রকৃতির নিয়মে আলিঙ্গনাবদ্ধ হল। মুখে মুখ রেখে পরস্পরের শরীরে একটা সুখের স্পর্শ পেল তারা। মনে হলো যেন এর জন্য বুঝি সব পারা যায়। মাথায় হাত বুলোতে লাগল থেরির। দীর্ঘ চুলের রাশ আলগা করে দিল সুবল। আর ছোট মেয়ের মতো তাকে আঁকড়ে ধরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল থেরি। কিন্তু কোনো রাত্রেই ঘণ্টাখানেকের বেশি ঘুম তাদের কপালে ছিল না। সেদিনও ঘরের মধ্যে একটা শব্দে জেগে গেল দুজনে। কে? ভীত গলায় প্রশ্ন করলে থেরি। সুবল বললে, জানালার কাছে কে দাঁড়িয়ে আছে? কে 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 ওখানে? কোনো উত্তর নেই। অন্ধকারে দুটো নীল চোখ সাপদের মতো জ্বলছে। দুজনে সেদিকে তাকিয়ে হিম হয়ে গেল। ফিসফিস করে থেরি বললে, ওঠো, আলো জ্বালো। ভাঙা গলায় সুবল উত্তর করল, তুমি জ্বালো থেরি। তার গলা দিয়ে আর শব্দ বেরুল না। থেরিকে ছেড়ে বালিশে মুখ গুজে গোঁ গোঁ করতে লাগলো সুবল। থেরির হাত পা কাঁপছে। সে বলতে লাগলো, ক্ষমা করো অমল, ক্ষমা করো। পাপের সাজা অনেক তো দিলে।
কিন্তু নীল চোখ দুটো তবুও জ্বলতে লাগলো, একেবারে নিষ্পলক। তখন কোনো মতে বালিশের নিচ থেকে টর্চটা বের করে জ্বাললে থেরি, আর বইয়ের শেল্ফের ওপর থেকে একটা হতবম্ব বেড়াল লাফ দিয়ে নেমে জানালা দিয়ে বেরিয়ে গেল। সুবলের তখন মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। হো হো করে উচ্চস্বরে পাগলের মতো হাসতে লাগলো থেরি। কাপুরুষ, ভীতু, অপদার্থ, নির্দোষী মানুষকে জলে ফেলে দেওয়ার মজাটি বোঝো। ক্রমে ক্রমে এমন অবস্থা হলো যে সন্ধেবেলাও আর একলা থাকতে পারে না থেরি। দিনের বেলাও মনে হয় পেছনে কে দাঁড়িয়ে আছে। হিম বিষাক্ত নিঃশ্বাস তার ঘাড়ের ওপরে সর্বদাই এসে পড়ে, তাকে পাগল করে তুলেছে। থেরি ভাবলে মার কাছে সব বলি, দোষ অপরাধ স্বীকার করে ক্ষমা চাই, তাহলে হয়তো নিষ্কৃতি পাব। একদিন সুবল যখন বেরিয়ে গেছে, থেরি সুধারানীর পায়ে ধরে কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলল। তাদের পরামর্শ করে বেড়াতে যাওয়া, নৌকায় চড়া, সুবলের ইচ্ছে করে নৌকা উল্টে দেওয়া ও শেষ পর্যন্ত দাঁড় দিয়ে অমলকে জলে চেপে ধরা। যখন তার নাকে মুখে জল ঢুকে হাঁসফাঁস করছে, আকুল হয়ে দাঁড়টাকেই আঁকড়ে ধরছে সে। সুবল তাকে সেই দাঁড় দিয়ে আবার চেপে দিয়েছে, আর সে শেষ চিৎকার করেছে, থেরি, থেরি। সুধারানীকে সব বলতে বলতে তার পায়ে মাথা খুঁড়ে কাঁদতে লাগলো থেরি। এমন পাপের ভীষণ সাজা পাচ্ছি আমি, মা তুমি ক্ষমা করো মা। সুধারানীর নিস্পন্দন দেহ আর দুদিকে চেয়ে থাকা চোখ দুটো তেমনই নিস্পন্দনভাবে স্থির হয়ে একমাত্র সন্তানের ভয়াবহ মৃত্যুর ঘটনা শুনল। ভয়ানক মৃত্যু, ভীষণ বিশ্বাসঘাতকতা। এ জঘন্য পাপ তার মনের মধ্যে যে যন্ত্রণারই সৃষ্টি করুক, পক্ষাঘাতগ্রস্ত দেহে তার কোনো প্রত্যুত্তরই দিতে পারলেন না তিনি। তারপরে দিনের পর দিন কাটল। তার পুত্রহন্তা ও নিষ্ঠুর নারীর হাত থেকে জল খেয়ে পথ্য খেয়ে তার অর্ধমৃত শরীর বেঁচেই রইল। প্রতিকারের কোনো উপায় নেই। বন্ধু বান্ধব দেখা করতে আসত। সুধারানীর বাঁকা চোখটা যেন কি করুণ একটা মিনতি নিয়ে নিষ্পলক হয়ে চেয়ে থাকত। কি করে পুত্রহন্তাকে ধরিয়ে দেবেন তিনি? কি করে ফাঁসিতে লটকাবেন তাদের? এই খুনেদের সব জেনেও তার উপায় নেই। তবু এদের ভয় যায় না। বাইরের কেউ এলেই পালা করে পাহারা দেয় দুজনে। একদিন রানীর মা সুধারানীর গা হাত বুলাতে বুলাতে বললেন, কত যত্ন করছে তোমার ছেলের বউ। এই বিছানায় পড়ে যাওয়া রোগীর এক হাতে সেবা কি সোজা কথা? সুধারানী সেই মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে কি বলতে চাইলেন, কিন্তু শুধু একটা আওয়াজ বেরোলো, ও ও ও ওরা 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 তোমার খুব যত্ন করে। হ্যাঁ, তা তো জানি, নিশ্চিন্ত হয়ে বললেন রানীর মা। সব ভয়ে চেয়ে আছে থেরি। মা যেন একটা আঙুল নেড়ে কি লেখার চেষ্টা করছেন। উনি কি লিখে দেবেন? বৌমা, পেন্সিল কাগজটা দাও তো। কলের পুতুলের মতো পেন্সিল কাগজ এগিয়ে দিল থেরি। ভাবলে, যাক, যা হবার হয়ে যাক। সুবল দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। রানীর মা কাগজ কলম দিয়ে হাত ধরে অনেক চেষ্টা করলেন। সুধারানীর একটা চোখে জিজ্ঞাসা ও তৃপ্তি। সব ফাঁস করে দিয়েছেন তিনি, কিন্তু কাগজটাতে শুধু কতগুলো অস্পষ্ট দাগ ছাড়া আর কিছুই পড়েনি। সান্ত্বনা দিলেন রানীর মা, বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। এই বউই আপনার ছেলে, মেয়ে, বউ সব। আর রানীর সঙ্গে সুবলের বিয়ে দেওয়াই আপনার ইচ্ছে। সুধারানীর চোখ দুটো আবার যেন মরে গেল। না, কোনো উপায় নেই তার। সুবল ও থেরি সুধারানীর সামনেই তাদের ঘৃণিত জীবন প্রকাশ করে ফেলেছে। তাকে একটা জড়বস্তুর চেয়ে অন্য কিছু ভাববার কারণই নেই। সুবল তো গ্রাহ্যই করে না। আর বেশিরভাগ সময়ই সুধারানীর ঘরে তাদের বসবাস।
কারণ একলা হলেই কি একটা ভয় যেন দুজনকে তাড়া করে। সুধারানীর কাছে সব ঘটনা কবুল করে থেরির মনটা অনেকটা শান্ত হয়েছে। সুবলও কয়েকদিন স্থির আছে। এমন সময় আর একটা নতুন ঘটনা ঘটল। অমলের গলায় বাঁধা সোনার মাদুলিটা জেলেরা অনেক পরে পেয়েছিল। আশ্চর্য রকম সততা দেখিয়ে তারা সেটা পুলিশে জমা দিয়েছিল। যথাসময়ে একজন পুলিশ অফিসার সেটা ফেরত দিতে এসেছিলেন। উপর থেকে পুলিশের গাড়ি দেখে সুবলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সব দরজা বন্ধ করে দিয়ে রইল। পুলিশ দরজায় টোকা মারে, আর ওরা দুজনে পরস্পরের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। পুলিশ ধরতে এসেছে। থেরি, তুমি আমার বিরুদ্ধে বলবে না তো? আর তুমি? অবশেষে দরজা খুলতেই হলো। পাংশু মুখে ঘোমটা টেনে কাঁপা কাঁপা গলায় থেরি বললে, কে? আপনার কি চাই? দারোগা বললে, দেখুন তো, এটা কি অমলবাবুর জিনিস? হ্যাঁ, এটাই দিতে এসেছিলাম। মাদুলিটা হাতে নিয়ে ঘরে ঢুকে দেখে সুধারানীর সোজা চোখটাই যেন প্রতিহিংসা দপ দপ করে জ্বলছে। তিনি প্রাণপণে উঠবার চেষ্টা করছেন। এমন সময় সুবল পাগলের মতো ঘরে ঢুকল। মাদুলিটা কেড়ে নিয়ে জুতো দিয়ে মারিয়ে মারিয়ে ভাঙতে ভাঙতে হাঁপাতে লাগল। 1 মাসে সুবলের সেই বলিষ্ঠ শরীর অর্ধেক হয়ে গেছে। গলার হাড় বেরিয়ে পড়েছে, চোখ গর্তে বসেছে, দৃষ্টি পাগলের মতো। থেরি এসে ধরে বসাতে গেল, তখন মাদুলি ছেড়ে তাকেই আধমরা করে ফেললে। বহুক্ষণ অর্ধমৃতের মতো পড়ে থেকে থেরি যখন মাথা তুলল, দেখে সুধারানী যেন ঈষৎ বেঁকে তার দিকে স্থির তাকিয়ে রয়েছেন। আর সুবল বাইরে চলে গেছে। সেদিন বিকেলবেলা সুবল বাড়ি ফিরতেই থেরি দৌড়ে গেল। এখন আর কোনো পাগলামি করো না, ভীষণ বিপদ, আমরা ধরা পড়ে গেছি। সে কি, বুড়িটা সব বলে দিয়েছে? না না, মা কি করে বলবে? কিন্তু চিল্কায় সেদিন রাত্রে যে নুলিয়াটা প্রথম এসেছিল, তাকে আজ আমাদের বাড়ির সামনে বসে জাল বুনতে দেখলাম। নিশ্চয় পুলিশ ওকে আমাদের পাহারা দিতে পাঠিয়েছে। আমারও মনে হচ্ছিল মাদুলিটা একটা ছুতো। কি হবে এখন? ঠিক এমন সময় গেট খুলে কেউ ঢুকল। তার ছায়া পড়ল বারান্দার নিচে। কে 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 ওখানে? ততক্ষণে থেরি দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। মার ঘরের দিকে দৌড় দিতে যাচ্ছে। এমন সময় সেই নুলিয়াটা এগিয়ে এলো। মাজি, আজ সকালে তোমাকে দেখলাম, এই বুঝি তোমার বাড়ি? তাই দেখা করতে এলাম। শুকনো মুখে সুবল পকেট থেকে ব্যাগটা বার করে 10 টাকা তাকে দিতে গেল। সে অপ্রস্তুতভাবে বললে, না না, টাকা কেন? বকশিস পাবার মতো তো কিছু করিনি। সেদিন রাত্রে থেরি সুধারানীর বিছানার উপর বসে আছে। এমন সময় সুবল 2টো গ্লাস নিয়ে ঘরে ঢুকল। বললে, খাও। কি এটা? বিষ, আমরা দুজনেই খাবো। এছাড়া উপায় নেই। ফাঁসি যেতে পারবো না। না, ফাঁসি যেতে পারবো না। মন্ত্রের মতো সুবলের কথাগুলো উচ্চারণ করে বলল, থেরি, ধরা পড়বই। হ্যাঁ, ধরা পড়বই। অমলের প্রেত আমাদের ছাড়বে না। না, ছাড়বে না। তবে খাও। দুজনে দুজনের দিকে স্থির তাকিয়ে রইল অনেকক্ষণ। না, এছাড়া আর উপায় নেই। এই শরীর ছেড়ে দিতেই হবে বলে 1 নিঃশ্বাসে চুমুক দিল বিষের পাত্রে। তারপর 2 ঘন্টা ধরে মাটিতে পড়ে সুধারানীর সেই আধ বোঝা চোখটার সামনে ভোগ করল মৃত্যু যন্ত্রণা। মাটিতে পড়ে ছটপট করে। এক সময় 2টো দেহ শান্ত হয়ে গেল। বেলা 12টা নাগাদ মালি লোকজন ডেকে দরজা ভাঙল। তখন ঘরে ঢুকে সবাই দেখলে 3টি দেহ পড়ে রয়েছে। সুধারানীর অনড় নিস্পন্দন শরীরটা যেন একটু নড়েছিল। তিনি পাশ ফিরেছিলেন। যেদিকের মাটিতে পড়ে 2টো মানুষ মৃত্যুর দংশন ভোগ করেছিল, তিনি সেই দিকে ফিরেছিলেন মনে হয়।
সোজা আর বাঁকা চোখ দুটোই তার ওই পুত্রহন্তাদের চরম শাস্তি প্রাণ ভরে দেখে নিয়েছে। ধন্যবাদ, আবার আসবো অন্য গল্প নিয়ে।